ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে সকল কম্পিটিটিভ পরীক্ষাতে 2-3টে কোয়েশ্চেন এসেই থাকে। এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে রেডি করতে হবে, তাহলে পলিটির মোটামুটি অনেকটা পোর্শন কম বেশি তোমরা ধরতে পারো যে 20% কিন্তু এই চ্যাপ্টারটারই ওয়েটেজ থাকে। তাই চলো এই চ্যাপ্টারটাকে আজকে আমরা পুরোপুরি শেষ করবো। এটা একটা ওয়ান শট ভিডিও। প্রথম কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? যেগুলো ডিফিকাল্ট টার্মিনোলজি, যেগুলো ইংলিশে বুঝতে সুবিধা হয়, সেগুলো আমি ইংলিশেই করে দিয়েছি। তাই প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পার্ট 3। পার্ট 3 তৃতীয় ভাগে কিন্তু এই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হয়, যেটাকে বলা হয় কিন্তু ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, আর এই ম্যাগনা কার্টা বলা হয় ভারতীয় সংবিধানের এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে, যেটা পার্ট 3-তে আছে। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌলিক অধিকার তার যে সোর্স সেটা কোন দেশের সংবিধান? যদি বি করে থাকো মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে একদম সঠিক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস থেকে কিন্তু এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এই ধারণাটা নেওয়া হয়েছে। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ যখন সংবিধান বলবৎ হয় তখন ছিল 7টা, বর্তমানে কিন্তু সেটা সংখ্যা হচ্ছে 6টা। তাই 6টাই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। 6টা, এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি সেটাও বলে দিলাম। কোনটাকে বাদ দেওয়া হয়েছে? সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকারকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল কবে? 1978 সালে, যে 44তম সংবিধান সংশোধনীটা এসেছিল, তার মাধ্যমে এটা কিন্তু বাদ দেওয়া হয়। পরের প্রশ্ন 4 নাম্বার, কোন মৌলিক অধিকারটি 1978 সালে সংবিধানী দ্বারা বাদ দেওয়া হয়েছে? আমি জাস্ট তোমাদেরকে বললাম, তাহলে কি হবে সেটা? রাইট টু প্রপার্টি। অপশন বি সঠিক উত্তর। এবং কোন সংবিধান সংশোধনী সেটাও কিন্তু মনে রাখতে হবে, 44তম সংবিধান সংশোধনী। 5 নম্বর প্রশ্ন, সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি বর্তমানে কি ধরনের অধিকার? আমরা তো জানলাম যে এটা একসময় ছিল ফান্ডামেন্টাল রাইট, তাই এটা কি পুরোপুরিভাবে সমস্ত রাইটের তকমা হারিয়েছে, না এটা কোনো একটা রাইট এখনো? তাহলে সেটাই আমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি আইনি অধিকার। এটা বর্তমানে একটা লিগাল রাইট, আইনি অধিকার। এবং এর যে আর্টিকেল নাম্বার সেটাও গুরুত্বপূর্ণ, আর্টিকেল 300A। চলে আসি পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 32 নম্বর ধারা। এই 32 নম্বর ধারা দিয়ে সুপ্রিম কোর্ট কি করে? রিট কিন্তু এক্সারসাইজ করতে পারে। মানে সুপ্রিম কোর্ট যদি রিট জুরিডিকশন ইউজ করতে চায়, তাহলে কিন্তু তার যে সমস্ত প্রভিশন সেগুলো কিন্তু এই 32 নম্বর ধারায় দেওয়া হচ্ছে, আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর, আইনের চোখে সমতা, ইকুয়ালিটি বিফোর ল এর ধারণাটি কোন দেশ থেকে গৃহীত? একটা আছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। দুটো কিন্তু আর্টিকেল 14-এর মধ্যে এনশ্রাইন্ড। তো এই যে ধারণা ইকুয়ালিটি বিফোর ল, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। যদি অপশন বি করে থাকো ব্রিটেন থেকে, তাহলে একদম সঠিক। ব্রিটেন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ব্রিটেন বা ইংল্যান্ড বলতে পারো। তো আরেকটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে কিন্তু এটা একটা নেতিবাচক ধারণা, নেগেটিভ কনসেপ্ট, ইকুয়ালিটি বিফোর ল। চলে আসি পরের প্রশ্নে। 8 নম্বর, আইনের দ্বারা সমান সুরক্ষা, ইকুয়াল প্রোটেকশন অফ লস এর ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দুটোই আমি যেমনটা বললাম যে দুটোই আছে কি আমাদের আর্টিকেল 14-এর মধ্যে। তো ইকুয়াল প্রোটেকশন অফ ল এই যে ধারণাটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটার ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এটা একটা পজিটিভ কনসেপ্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে, যে এটা কিন্তু একটা পজিটিভ কনসেপ্ট, হোয়ারএজ ইকুয়ালিটি বিফোর ল কিন্তু একটা নেগেটিভ কনসেপ্টে বোঝানো হয়েছে। ওটা নেওয়া হয়েছে ইউকে থেকে, এটা নেওয়া হয়েছে ইউএস থেকে। 9 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কত নম্বর ধারায় বর্ণিত? তো বলো এটি প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন নাম্বার সি সঠিক উত্তর। 17 নম্বর ধারা, সংবিধানে 17 নম্বর ধারায় এই ইকুয়াল অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা পরম অধিকার, অ্যাবসলিউট রাইট, এর কোনো ব্যতিক্রম নেই। এটাই একমাত্র রাইট যেটা কিন্তু অ্যাবসলিউট, এর কোনো ব্যতিক্রম কিন্তু নেই। অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসি আমরা পরের প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, পদবী বিলোপ, অ্যাবলিশন অফ টাইটেলস সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?
আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাবলিশন অফ টাইটেলস। তো সেটা বলা হয়েছে 18 নম্বর ধারায়, অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। তবে মিলিটারি এবং একাডেমিক যে সমস্ত উপাধিগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে এই রায় বাহাদুর তার পাশে একটা নাম সেটা কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না। চলে আসি পরের প্রশ্নে, 11 নম্বর, সংবিধানের রাষ্ট্র স্টেটের সংজ্ঞা কত নম্বর ধারায় দেওয়া হয়েছে? তো সেটা একটা প্রশ্ন হয়, এই প্রশ্নটা বলো এর উত্তর কি হবে। তো সেটা বলা আছে 12 নম্বর ধারায়। স্টেট কি? স্টেট হচ্ছে এমন একটা সংস্থা, সেটা হতে পারে কোনো ব্যক্তিবিশেষ, কোনো কর্তৃপক্ষ বা কোনো একটা সংস্থা, এই সব কিছু কিন্তু এই স্টেটের মধ্যে আসে। এই স্টেটের যে ডেফিনেশন সেটা দেওয়া আছে কোথায়? সেটা সংবিধানে 12 নম্বর ধারায় দেওয়া আছে। প্রোটিবে কি বলছে একটু দেখে নিই। সমস্ত সরকারি কর্তৃপক্ষ এবং সংবিধিবদ্ধ সংস্থা, স্ট্যাটিউটরি বডিজ কিন্তু এই স্টেটের অন্তর্ভুক্ত। মানে স্টেট বলতে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলকে বোঝাচ্ছে না, স্টেট কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালও হতে পারে, তাকে কিন্তু একটা স্টেট হিসেবে আমরা ধরতে পারি। চলে আসি পরের প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনা জুডিশিয়াল রিভিউয়ের ভিত্তি কোন ধারাটি? মানে জুডিশিয়াল রিভিউয়ের যে কথা বলা হয়েছে সেই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা ইউএস থেকে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাই হোক, এটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করব। তো যাই হোক, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই জুডিশিয়াল রিভিউয়ের ভিত্তি কোন ধারাটা। তো দেখো, জুডিশিয়াল রিভিউয়ের জন্য এক্ষেত্রে তিনটে এখানে আর্টিকেল নাম্বার দেওয়া আছে, আর্টিকেল 13, আর্টিকেল 32 এবং আর্টিকেল 226। এই তিনটেই হবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার ডি সঠিক উত্তর। এই 13 নম্বর ধারায় কি বলা আছে? যে কোনো যদি তোমার সংবিধানে কোনো যদি নতুন আইন বা কোনো বিল যদি সংবিধানের যে মূল ভিত্তি সেটাকে যদি ভায়োলেট করে, তাহলে কিন্তু যেটা আমাদের জুডিশিয়ারি রয়েছে, যেমন যেটা আমাদের বিচার বিভাগ রয়েছে, তারা কিন্তু সেই আইন বা বিলটাকে কিন্তু ডিসকার্ড করতে পারে। সেই পাওয়ার জুডিশিয়ারিকে দেওয়া হয়েছে আর্টিকেল 13 মাধ্যমে। আর্টিকেল 32 কি হচ্ছে? সুপ্রিম কোর্ট কিন্তু রিট জারি করতে পারে। আর 226 নম্বর যে ধারায় সেটা কিন্তু হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের চাইতে হাইকোর্টে কিন্তু রিট জুরিডিকশনের পাওয়ার অনেকটাই বেশি, যেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বেশি হওয়াটা আমাদের শুনতে মনে হয় যে সুপ্রিম কোর্টের হয়তো বেশি ক্ষমতাবান, কিন্তু এই ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের চাইতেও অনেকটাই বেশি। তো দেখি আমরা প্রোটিবে কি বলছে। মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল ঘোষণা করতে পারে। যেমনটা আমি বললাম, মানে ধরো একটা আইনের একটা পার্ট যদি মনে হয় যে জুডিশিয়ারি মনে হয় যে সেটা আনকনস্টিটিউশনাল, তাহলে সেটাকে কিন্তু তারা ভয়েড বলে ডিক্লিয়ার করতে পারে, অন্য পার্টটা কিন্তু সেক্ষেত্রে বলবৎ থাকে। ডক্ট্রিন অফ এক্লিপসের কনসেপ্টও কিন্তু এর মধ্যে রয়েছে। চলে আসে পরে কোয়েশ্চেনে, 13 নম্বর, লিঙ্গ, জাতি বা ধর্মস্থানের ভিত্তিতে বিধি নিষিদ্ধকরণ, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন কোন ধারায় বলা আছে? প্রহিবিশন, লিঙ্গ, জাতি বা ধর্মস্থানের ভিত্তিতে যে ডিসক্রিমিনেশন সেটার কথা কোথায় বলা আছে? তো সেটা বলা আছে আর্টিকেলে 15 নম্বর ধারায়, অপশন নম্বর বি সঠিক উত্তর, আর্টিকেল 15। এটা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য, এটাও মাথায় রাখতে হবে, বিদেশিদের জন্য নয়। অপশন নম্বর বি এই প্রশ্নের সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, সরকারি চাকরিতে সমান সুযোগ, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, এটা কোন ধারায় নিশ্চিত করা হয়েছে? তাহলে সরকারি চাকরি বা যে কোনো ক্ষেত্রে এই যে তোমার ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটার কথা কোথায় বলা হয়েছে? তো সেটা বলা হয়েছে 16 নম্বর ধারায়। অপশন বি প্রশ্নের সঠিক উত্তর। অনগ্রসর শ্রেণীর জন্য যে রিজার্ভেশন সেটা কোথায় বলা আছে? 16 সাবক্লজ 4। 16 সাবক্লজ 4 মধ্যে কিন্তু এই কথাটা বলা হয়েছে। এটা অনেকটা ডেপথে চলে গেলাম, তার চাইতে বরঞ্চ আমরা 16 নম্বর ধারাটাকেই মনে রাখবো, যে এখানে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি সেটা এখানে বলা আছে। 15 নম্বর প্রশ্ন, আর্টিকেল 19 বর্তমানে নাগরিকদের জন্য কয়টি স্বাধীনতার অধিকার গ্যারেন্টি দেওয়া আছে? মানে নাম্বার অফ ফ্রিডমস, কত রকম ফ্রিডমের কথা বলা আছে। তো এই ক্ষেত্রেও মনে রাখতে হবে যে এটা প্রথমে ছিল কিন্তু 7, পরে সম্পত্তিকে বাদ দেওয়া হয়, মানে যে যেখানে খুশি জায়গা কিনতে পারে এই ব্যাপারটাকে বাদ দেওয়া হয়, এবং বর্তমানে এর সংখ্যা কিন্তু 6টা। অপশন বি সঠিক উত্তর, সম্পত্তির অধিকার কিন্তু এখান থেকেও বাদ গেছে। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। এখানেও 7 ছিল, বর্তমানে কিন্তু সেটা কমে হয়ে গেছে 6। চলে আসি পরের কোয়েশনে, 16 নম্বর প্রশ্ন, অপরাধের জন্য দোষী সাব্যস্তকরণ সংক্রান্ত সুরক্ষা, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস কোন ধারায় বলা আছে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? যদি এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা বি করে থাকো তাহলে একদম সেটা সঠিক। আর্টিকেল 20, আর্টিকেল 20তে এই প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস এই ক্ষমতা দেওয়া হয়েছে। সাথে সাথে এটা বলা হয়েছে যে ডাবল জিওপার্ডি, কেউ কিন্তু একই অপরাধের জন্য দুবার শাস্তি পাবে না। এবং এখানে আরও বলা আছে যে কোনো ব্যক্তি তার নিজের বিরুদ্ধে কিন্তু তাকে সাক্ষী হিসাবে ঘোষণা করা যাবে না।
চলে আসি পরের প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কোন ধারায় বর্ণিত? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল এটা। এর যে এক্সপ্যান্ডেড ভার্সন সেটা কিন্তু অন্য যে সমস্ত ধারাগুলো রয়েছে তার চেয়ে অনেকটাই বেশি, যেখানে কিছুই পাওয়া যায়নি তাকে আর্টিকেল 21-এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। অপশন বি সঠিক উত্তর। এটা সংবিধানের সবচাইতে গতিশীল এবং বিস্তৃত ধারা, মোস্ট এক্সপ্যান্ডেড আর্টিকেল, যেমনটা আমি বললাম তোমাদের। চলেছি পরের প্রশ্ন। 18 নম্বর, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন কত নম্বর ধারায় যুক্ত হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট টু এডুকেশন। অপশন বি সঠিক উত্তর, 21A। সংবিধানের আর্টিকেল 21A-তে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কততম সংশোধনী? ভীষণ গুরুত্বপূর্ণ, 86তম সংবিধান সংশোধনী। কবে? 2002 সাল। প্রত্যেকটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। 19 প্রশ্ন, কত বছর বয়সে শিশুদের কারখানায় কাজ করানো নিষিদ্ধ? কত বছরের কম বয়সের শিশুদের কারখানায় কাজ করানো নিষিদ্ধ? প্রহিবিশন অফ চাইল্ড লেবার। বয়স হবে 14। অপশন বি সঠিক উত্তর। এই আর্টিকেল 24 এই ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে 14 বছরের নিচের কোনো শিশুকে কিন্তু কারখানায় কাজ করানো যাবে না, এমনটাই কিন্তু খাতায় কলমে বলা আছে। চলে আসি পরের প্রশ্নে। 20 নম্বর প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান কোন কোন ধারায় বলা হয়েছে? তো এই ফ্রিডম অফ রিলিজিয়ানের কথা বলা হয়েছে অপশন সি 25 থেকে 28 নম্বর ধারায়। আর্টিকেল 25 to 28। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তার প্রমাণ হচ্ছে এই অধিকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর পেলাম কি? অপশন সি 25 থেকে 28 নম্বর ধারা। 21 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, সেলফ ইনক্রিমিনেশন, এটা কোন ধারার অংশ? আমি একটু আগেই তোমাদের এই প্রশ্নটার উত্তর দিয়েছি, আশা করছি তোমরা এটা করতে পেরেছো। অপশন সি সঠিক উত্তর, 23 নম্বর ধারায় বলা হয়েছে যে রাইট এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, নিজের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যক্তিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে না। অপশন সি সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, প্রসিজার এস্টাবলিশড বাই ল, ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রসিজার এস্টাবলিশড বাই ল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি জাপান থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে। অপশন বি সঠিক উত্তর। মেনকা গান্ধী মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু এই আর্টিকেল 21 তার পরিধি বাড়ায়, এবং এই ক্ষেত্রে কিন্তু এই যে তোমার আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিজার এস্টাবলিশড বাই ল, এই ধারণাটি কিন্তু প্রতিস্থাপিত করে। চলে আসি পরের প্রশ্নে। 23 নম্বর, গ্রেপ্তার এবং আটকে রাখার বিরুদ্ধে সুরক্ষা, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এর কথা কোথায় বলা হয়েছে? কোন ধারায় বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 22 নম্বর ধারা, আর্টিকেল 22। এবং মনে রাখতে হবে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা 24 ঘন্টার মধ্যে তার নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পেশ করা বাধ্যতামূলক। সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে 22 নম্বর ধারা। 24 নম্বর প্রশ্ন, গ্যাস্ট্রো বা প্রতিরক্ষামূলক আটক, প্রিভেন্টিভ ডিটেনশনের সর্বোচ্চ প্রাথমিক মেয়াদ কত মাস পর্যন্ত হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে 3 মাস। 3 মাস পর্যন্ত কোনো ব্যক্তিকে সন্দেহের কারণে আটকে রাখা যেতে পারে, ডিটেনশন করা যেতে পারে। অপশন বি সঠিক উত্তর, 3 মাস। 25 নম্বর প্রশ্ন, মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং এবং বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধকরণ কোন ধারায় বলা আছে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ই হয়ে যাবে 23 নম্বর ধারা, আর্টিকেল 23। আর্টিকেল 23-তে বলা আছে হিউম্যান ট্রাফিক প্রহিবিশনের কথা। 26 নম্বর প্রশ্ন, শিখদের কৃপান ধারণ করার অধিকার কোন ধারার অন্তর্ভুক্ত? শিখদের কাছে একটা কৃপান থাকে, একটা ছোট ছুরির মতো থাকে, যেটাকে কৃপান বলা হয়। এই কৃপান যে রাখার যে অধিকার, এটাও তো এক ধরনের অস্ত্র, তো এই অস্ত্র রাখার যে পারমিশন সেটা কিন্তু শিখদের ক্ষেত্রে রয়েছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে এটা কিন্তু নেই। এবং এটা সংবিধানে কোন ধারার অন্তর্ভুক্ত সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। সঠিক উত্তর অপশন ই হয়ে যাবে 25 নম্বর ধারা। সংবিধানের 25 নম্বর ধারাতে কিন্তু শিখদের ক্ষেত্রে এই অধিকার দেওয়া আছে, যেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে অ্যাভেলেবেল না। ফ্রিডম অফ কনসায়েন্সের অংশ হচ্ছে এই কৃপান রাখার ব্যাপারটা। 27 নম্বর প্রশ্ন, ধর্মীয় উদ্দেশ্যে কর প্রদানে বাধ্য না করার অধিকার, ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস, কোন ধারায় বলা আছে? এটা বলা আছে সংবিধানের অপশন সি 27 নম্বর ধারায়। সংবিধানের 27 নম্বর ধারায় বলা আছে যে কোনো নির্দিষ্ট ধর্মের প্রসারণের জন্য জনসাধারণের উপরে সরকার কিন্তু কোনো কর চাপাতে পারবে না। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ সরকারি অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ, কোন ধারা অনুযায়ী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 28 নম্বর ধারা। 28 নম্বর ধারায় এই কথা বলা আছে যে সরকারি অনুদানে চলা কোনো প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।
অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। তবে ট্রাস্ট দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু সরকারি অনুদানপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই কাজ করা যাবে না। 29 নম্বর প্রশ্ন, সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস কোন ধারায় বর্ণিত? তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন এ 29 নম্বর ধারা। 29 নম্বর ধারায় এটা বলা আছে যে এটি নাগরিকদের যে কোনো অংশকে তার নিজস্ব ভাষা এবং লিপি সংরক্ষণের অধিকার দেয়। সে আর্টিকেল নাম্বারটা কত? আর্টিকেল 29। চলে আসি পরের প্রশ্নে 30 নাম্বার, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন কোন ধারায় বলা আছে? এই কথা বলা আছে 30 নাম্বার ধারা। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক, ভাষাগত রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয় এবং লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত, এই দু ধরনের সংখ্যালঘুদের জন্য কিন্তু এই যে ক্ষমতা সেটা কিন্তু সংবিধানের মধ্যে নিহিত আছে। কোন ধারায়? 30 নাম্বার ধারায়, আর্টিকেল 30। অপশন বি সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল 30টা প্রশ্ন ভারতের সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার থেকে নেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।